করবো আজকে হচ্ছে কি গুরুত্বপূর্ণ জিকের আজকে পার্ট 13 করব। তো চলো, বলছে পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করা কাল্পনিক রেখাকে কি বলা হয়? তো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করা কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বলা হয়ে থাকে। এরপর নিরক্ষরেখা পৃথিবীকে দুই গোলার্ধে ভাগ করেছে, মানে কি অ্যাকচুয়ালি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুটি গোলার্ধে কিন্তু ভাগ করেছে। এরপর যদি বলা হয় নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রি, সেটা কিন্তু মনে রাখবে 0 ডিগ্রি কিন্তু। ওকে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, সেটা হচ্ছে কিন্তু 0 ডিগ্রি অক্ষরেখা। আর 0 ডিগ্রি অক্ষরেখাকেই কিন্তু নিরক্ষরেখা বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর হচ্ছে কি তোমাকে যদি বলা হয় যে পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন রেখা, যদি বলা হয় পূর্ব পশ্চিমে ভাগ করেছে, সেটা কিন্তু মনে রাখবে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা পূর্ব পশ্চিমে ভাগ করেছে। আচ্ছা, এবার নেক্সট চলো, বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে সৌরশক্তি উৎপাদনে প্রথম স্থান রয়েছে? এটা রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে কিন্তু রাজস্থান। তো রাজস্থান এখন কিন্তু মানে প্রথম স্থানে রয়েছে, আগে ছিল কিন্তু গুজরাট। তো গুজরাটকে এখন চেঞ্জ করে চলে এসেছে তোমার রাজস্থান। তো এখন তুমি যদি বলো রাজস্থানে আছে, তারপর গুজরাটে আছে, তারপর তামিলনাড়ু। ঠিক আছে, আমি স্থানগুলো সব কিছু বলে বলে চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট স্থান হচ্ছে কি রাজস্থানের। রাজস্থানের পরপরই রয়েছে তোমার গুজরাট, মানে সৌরশক্তির উপরে বেশ করে। তারপরেই রয়েছে তোমার তামিলনাড়ু। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি মধ্যপ্রদেশ, এমপি। আর তারপরে আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এরকমভাবে কিন্তু সৌরশক্তি উৎপাদনের উপর বেস করে যে এটা যেটা রয়েছে সাজানোটা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট চলো, বলছে IRDA কি নিয়ন্ত্রণ করে? তো দেখো, IRDA হচ্ছে, এর ফুল ফর্ম যদি বের করতে চাও, এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তো এইটার মেন কাজ হচ্ছে কি পুরোপুরি ইন্স্যুরেন্স সেক্টরটাকে মেনটেন করা। ঠিক আছে, এবার ইন্স্যুরেন্স সেক্টর মানে কি পুরোপুরি আর কি যতগুলো বীমা সংস্থা রয়েছে সেই বীমা সংস্থাগুলোকে মেনটেন করা কিন্তু হচ্ছে এর কাজ। তো তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, বীমা কোম্পানি। তো এরপর একটা জিনিস কি, এটা কোন অ্যাক্টের থ্রু দিয়ে আসে? তো মনে রাখবে সেটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1999 অনুযায়ী কিন্তু আসে। ওকে, এবং এইটা যদি বলা হয় যে কি বডি, এইটা মনে রাখবে একটা স্ট্যাটিউটরি বডি মানে কি যেটা কোনো আইনের থ্রু দিয়ে আসে বা যেটা কোনো অ্যাক্টের থ্রু দিয়ে আসে, সেটাকে আমরা স্ট্যাটিউটরি বডি কিন্তু বলে থাকি। ওকে, তো নেক্সট প্রশ্ন চলো, বলছে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি নিজস্ব একটি হাইকোর্ট রয়েছে? তো নিজস্ব হাইকোর্ট রয়েছে এটা তোমাকে বলেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, দিল্লির কিন্তু নিজস্ব একটি হাইকোর্ট রয়েছে। তো এরপর বলি, দিল্লির কিন্তু হাইকোর্ট দিল্লিতেই রয়েছে। যদি বলা হয় যে পুদুচেরির হাইকোর্ট কোথায় রয়েছে, পুদুচেরির হাইকোর্ট কিন্তু তুমি মনে রাখবে মাদ্রাস। ওকে, মাদ্রাস হাইকোর্ট হচ্ছে পুদুচেরির হাইকোর্ট কিন্তু। আর চণ্ডীগড় কি, চণ্ডীগড়ের হাইকোর্ট হচ্ছে কি পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট হচ্ছে চণ্ডীগড়ের হাইকোর্ট, হরিয়ানা। ওকে, আর লাক্ষাদ্বীপের হাইকোর্ট কোনটা? লাক্ষাদ্বীপের হাইকোর্ট হচ্ছে কেরালা যা হাইকোর্ট, সেটাই কিন্তু লাক্ষাদ্বীপের হাইকোর্ট। নেক্সট দেখো, বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের সময়ের আনুপাতিক সম্পর্ক কি? আচ্ছা দেখো, বলছে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আগে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি গতিবেগ মানে কি। গতিবেগ মানে কিন্তু মনে রাখবে দূরত্ব বাই কি সময়। তো এইখান থেকে আমরা ইজিলি বের করতে পারি দূরত্ব মানে কি, দূরত্ব মানে হচ্ছে গতিবেগ গুণিত সময়। ওকে, তো এরপর তুমি দেখতে পাচ্ছ যে দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা কি হচ্ছে, দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কিন্তু পুরোপুরি হবে সরল সমানুপাতিক। মানে এই যে ডিস্ট্যান্সের সাথে দেখো বেগেরও সম্পর্ক দেখো সমানুপাতিক, এবং ডিস্ট্যান্সের সাথে দেখো এই যে টাইমেরও সম্পর্ক কিন্তু দেখো সমানুপাতিক। বেগ মানে কি, এটা স্পিড ধরেছি, তাহলে এখানে অটোমেটিক্যালি বুঝতে পারছি তাহলে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা পুরোপুরি হবে কিন্তু সমানুপাতিক। ওকে, সরাসরি সমানুপাতিক। আচ্ছা, নেক্সট দেখো, তো
তো বলছে 2023 সালে এনভায়রনমেন্টাল এয়ারলাইন হিসাবে নিচের কোন এয়ারলাইন্সের নামকরণ করা হয়েছে? সেটা হচ্ছে দেখো ইতিহাদ এয়ারওয়েজ। ঠিক আছে, ইতিহাদ এয়ারওয়েজের নামকরণ করা হয়েছে। তো এর বেশি আর কিছু জানতে হবে না। এরপর দেখো নেক্সট বলছে নিম্নলিখিত কোনটি একটি রাজ্যের একটি রাজ্য আইন পরিষদ বাতিল করতে পারে? বলছে কোনটি রাজ্য আইন পরিষদ কোনটি বাতিল করতে পারে? তো দেখো আমাদের পরিষদ বাতিল করতে পারে মানে কি লেজিসলেটিভ কাউন্সিলকে পুরোপুরিভাবে বাদ দিতে পারে। লেজিসলেটিভ কাউন্সিলকে বাদ দিতে পারে। তো অ্যাকচুয়ালি লেজিসলেটিভ কাউন্সিলকে বাদ দিতে পারে প্লাস একে কিন্তু ক্রিয়েটও করতে পারে। তো সেটা পারে কিন্তু একমাত্র সংসদ কিন্তু পারবে, পার্লামেন্ট কিন্তু পারবে। কিন্তু পার্লামেন্ট যে পারবে সেটা কার অনুমতিতে পারবে? সেটা মনে রাখবে যে রাজ্যের যে বিধানসভা, ওই বিধানসভা এই পার্লামেন্টের কাছে গিয়ে কিন্তু রিকোয়েস্ট করবে যে আমাদের যে রাজ্য আইন পরিষদ যেটা রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল যেটা রয়েছে, সেটাকে পুরোপুরিভাবে অ্যাবলিশ করে দিতে। আবার যদি মনে হয় পরবর্তীকালে তৈরি করার, সেইটাও কিন্তু সংসদকে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলটাকে আবার তৈরি করে দিন। ওকে, তো এরপর যেটা বলা হয় এই যে পার্লামেন্ট যেটা বললাম, এই পার্লামেন্ট কাকে কাকে নিয়ে তৈরি হয়? দেখো লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে কিন্তু একটি পার্লামেন্ট তৈরি হয়। কি বললাম? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে কিন্তু পার্লামেন্ট তৈরি হয়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পড়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো গভর্নর কত নম্বর আর্টিকেল আসে? গভর্নর কিন্তু আসে 153 নম্বর আর্টিকেলে কিন্তু আসে। এরপর এই যে দেখো রাজ্যপাল, এই রাজ্যপালকে নিয়োগ করে কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে থাকে এটাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো রাজ্যসভা, ওই রাজ্যসভা কি রাজ্যসভাতে যদি বলা হয় যে এখন কতগুলো মেম্বার আছে, মনে রাখবে 245টি কিন্তু মেম্বার আছে রাজ্যসভাতে। ঠিক আছে, যার মধ্যে 12টি নিয়োগ করে কে, 12টিকে নমিনেট করে থাকে কিন্তু প্রেসিডেন্ট, যে কোনো একটা স্পেসিফিক ফিল্ড থেকে। ওকে, 12টি প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করে। তাহলে বাকি তাহলে যতগুলো পড়ে রয়েছে 233টি নিশ্চয়ই অন্যান্য জায়গা থেকে বা প্রত্যেকটা রাজ্য থেকে নিশ্চয়ই নিয়োগ হয়েছে। আচ্ছা, এরপর দেখো রাষ্ট্রপতির আর্টিকেল কত নম্বর? রাষ্ট্রপতি মনে রাখবে আর্টিকেল 52তে রয়েছে কিন্তু রাষ্ট্রপতি। এবার যদি বলা হয় রাষ্ট্রপতি কত বছর এজেতে হতে পারে, সেটা মনে রাখবে কত বছর? 35 ইয়ার্স এজেতে কিন্তু হতে পারে। এবং এর ইমপিচমেন্ট মানে একে সরানোর জন্য আর্টিকেল নম্বর কতটা? এর ইমপিচমেন্ট আর্টিকেল হচ্ছে কিন্তু আর্টিকেল 61। এর দরুন কিন্তু মানে প্রেসিডেন্টকে সরানো যেতে পারে। আচ্ছা, আর যদি বলা হয় যে এখন মানে আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর কে রয়েছে? পশ্চিমবঙ্গের গভর্নর কিন্তু সিভি আনন্দ বোস রয়েছেন এখন পশ্চিমবঙ্গের গভর্নর। ঠিক আছে, তো চলো। আর হ্যাঁ, যদি বলা হয় যে পার্লামেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা মনে রাখবে আর্টিকেল 79 রয়েছে কিন্তু পার্লামেন্ট কিন্তু রয়েছে। নেক্সট চলো, বলছে এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটিকে লিখেছেন, এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন কিন্তু স্টিফেন হকিং বইটি লিখেছেন। এবং স্টিফেন হকিং কি ছিলেন? একজন মনে রাখবে পদার্থবিদ ছিলেন। অ্যাকচুয়ালি তিনি ছিলেন একজন পদার্থবিদ ছিলেন। তো এরপর স্টিফেন হকিং কি নিয়ে আলোচনা করেছেন? মনে রাখবে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করেছেন, বিগ ব্যাং থিওরি। এবং আর কি ব্ল্যাক হোল থিওরি নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। ওকে, এরপর দেখো এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালামের লেখা যদি বলা হয় যে কিছু বইয়ের নাম কি, সেটা হচ্ছে কি মনে রাখবে উইংস অফ ফায়ার। আচ্ছা, তারপর কি রয়েছে ইন্ডিয়া 2020। তারপর হচ্ছে কি ইনডমিটেবল স্পিরিট SPIRIT। এই জিনিসগুলো কিন্তু এপিজে আব্দুল কালাম লিখেছেন। আচ্ছা, পিটি ঊষা সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ কিছু বলা যায়, তিনি কিন্তু ছিলেন একজন দৌড়বিদ ছিলেন। পিটি ঊষা একজন কিন্তু দৌড়বিদ ছিলেন। ওকে, এরপর পিটি ঊষা সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলা যায়, তো এনার একটা অটোবায়োগ্রাফি রয়েছে, মানে আত্মজীবনী রয়েছে। এই আত্মজীবনীর নামটা হচ্ছে কি গোল্ডেন গার্ল হচ্ছে ওনার একটি আত্মজীবনীর নাম। ওকে, আর ওনাকে কি বলা হয়ে থাকে? কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। এটা হচ্ছে ওনার লেখা আত্মজীবনীর নাম। আচ্ছা, আত্মজীবনীর নাম বললাম, আত্মজীবনীর নাম হচ্ছে গোল্ডেন গার্ল। আর কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ওনাকে এই নামে কিন্তু ডাকা হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে।
এবং আর একটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে কি পায়োলি এক্সপ্রেস। পায়োলি এক্সপ্রেস এই নামেও কিন্তু তাকে ডাকা হয়ে থাকে। আর যদি বলে বারাক ওবামা, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এবার প্রশ্ন করতে পারে যে আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন? আমেরিকার 44তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। কত সাল থেকে কত সাল? 2009 থেকে 2017 সাল অবধি তিনি কিন্তু প্রেসিডেন্টশিপ করেছেন। এরপর যদি বলে কোন পার্টি থেকে ছিলেন তিনি ছিলেন হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি কিন্তু বিলং করতেন। ওকে, নেক্সট চলো। বলছে নিম্নের কোনটি নোবেল পুরস্কারের এশিয়া সংস্করণ হিসাবে পরিচিত? ঠিক আছে, এশিয়ার সংস্করণ হিসাবে পরিচিত কিন্তু নোবেল পুরস্কারের, সেটা হচ্ছে কি রামন ম্যাগসেসে পুরস্কার। রামন ম্যাগসেসে পুরস্কার কিন্তু মনে রাখবে এশিয়া মানে নোবেল পুরস্কারের এশিয়ার সংস্করণ হিসাবে কিন্তু পরিচিত। তো এরপর যদি বলা হয় এই যে রামন ম্যাগসেসে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি? তো এটা কার নাম অনুসারে হয়েছে জানো? এটার নামটা হয়েছে কিন্তু ফিলিপাইন্সের প্রেসিডেন্টের ওপরে নাম অনুযায়ী হয়েছে। ফিলিপাইন্স প্রেসিডেন্ট ওনার নাম অনুসারে কিন্তু এটার নামটা রাখা হয়েছে। তো ফিলিপাইনের প্রেসিডেন্টের নাম হচ্ছে কি রামন ম্যাগসেসে। তো এবং এইটাকে কি বলা হয়ে থাকে? এই পুরস্কারটাকে বলা হয়ে থাকে নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়ে থাকে, বা এটা বলতে পারো তুমি নোবেল পিস প্রাইজ অফ এশিয়া। নোবেল পিস প্রাইজ অফ এশিয়া এটা কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, যদি বলা হয় তাহলে আমাদেরকে রামন ম্যাগসেসে পুরস্কার প্রথম কে পেয়েছেন? প্রথম পেয়েছেন কিন্তু বিনোবা ভাবে। বিনোবা ভাবে এই পুরস্কারটি প্রথম কিন্তু পেয়েছিলেন। এটা কত সালে? 1958 সালে। ঠিক আছে, 1958 সালে প্রথম তিনি পেয়েছিলেন অ্যাওয়ার্ডটা। ওকে, নেক্সট দেখো। হ্যাঁ, নেক্সট দেখো আরও কিছু জিনিস তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে কি গ্রামি পুরস্কার। ঠিক আছে, GRAMMY। যদি বলে গ্রামি পুরস্কার কিসের সাথে যুক্ত, মনে রাখবে এটা কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এটা যুক্ত। ঠিক আছে, ওকে। তারপর যদি বলা হয় যে অ্যাবেল প্রাইজ, এই যে অ্যাবেল পুরস্কার, এটা কিসের ওপরে বেশ করে দেওয়া হয়? এটা মনে রাখবে যারা অঙ্কবিদ, ম্যাথমেটিশিয়ান যারা, তাদেরকে কিন্তু এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। যদি বলা হয় যে প্রথম কোন ভারতীয় এই অ্যাবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে শ্রীনিবাসা বর্ধন, BARDHAN। শ্রীনিবাসা বর্ধন প্রথমে এই পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যদি বলা হয় যে পুলিৎজার পুরস্কার কিসের ওপরে দেওয়া হয়ে থাকে? মনে রাখবে নিউজ পেপারের ওপরে কিন্তু দেওয়া থাকে, নিউজ পেপার বা কোনো ধরনের ম্যাগাজিন। ঠিক আছে, তারপর তুমি বলতে লিটারেচার। ঠিক আছে, লিটারেচার। তো এইসব জিনিসের জন্য অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট চলো, বলছি নিচের কোন উৎসব অরুণাচল প্রদেশের সাথে যুক্ত? ঠিক আছে, অরুণাচল প্রদেশের সাথে যুক্ত নিচের কোন উৎসবটি? তো এটার হ্যাঁ, তো চলো তাহলে এটার রাইট অ্যান্সার হবে কি সোলাং। ঠিক আছে, বা সোলুং হচ্ছে কি অরুণাচল প্রদেশের সাথে যুক্ত, এটা অরুণাচল প্রদেশ। আচ্ছা, যদি বলা হয় এই যে উগাদি তাহলে কাদের সাথে যুক্ত? উগাদি মনে রাখবে সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। ওকে, তারপর কি রয়েছে তোমার তেলেঙ্গানা এবং কি কর্ণাটকা। ওকে, আচ্ছা, যদি বলে পোঙ্গাল কোথাকার? পোঙ্গাল হচ্ছে মনে রাখবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা, এটা হচ্ছে কি পোঙ্গাল। আর যদি বলে ওয়াঙ্গালা মনে রাখবে সেটা হচ্ছে কি মেঘালয় থেকে। ওয়াঙ্গালা কি মেঘালয়। ঠিক আছে, ওয়াঙ্গালা হচ্ছে মেঘালয়। এবং মনে রাখবে এটা কিন্তু 100 ড্রাম ফেস্টিভ্যাল নামেও কিন্তু পরিচিত। 100 ড্রাম ফেস্টিভ্যাল নামেও কিন্তু এটা পরিচিত। নেক্সট চলো, বলছে দেখো নিচের কোনটি একটি প্রত্যক্ষ কর? ঠিক আছে, নিচের কোনটি একটি প্রত্যক্ষ কর? তো তোমাকে অপশন কি কি দিয়েছে দেখো, আয়কর, আবগারি কর, GST আর বিনোদন কর। দেখো এদের সবগুলোই কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি? অপ্রত্যক্ষ কর মানে এখানে যার উপরে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সে অ্যাকচুয়ালি পেমেন্ট করছে না, পেমেন্ট করছে ওর বদলে অন্য কেউজন, সেটাকে বলা হয়ে থাকে ইনডাইরেক্ট ট্যাক্স। আর এই যে দেখো আয়কর মানে কি বলতো? ইনকাম ট্যাক্স। তো এই ইনকাম ট্যাক্স কিন্তু মনে রাখবে একটা ডিরেক্ট ট্যাক্স,
মানে যার উপরে ট্যাক্সটাকে ফেলা হয় সেই কিন্তু এটার পেমেন্ট করে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি, যার উপরে ট্যাক্স ফেলা হয় সে পেমেন্ট করে না, অন্যজন পেমেন্ট করে। যেমন হচ্ছে তাহলে আয়কর হয়ে গেল, ঠিক আছে, ইনকাম ট্যাক্স হয়ে গেল। তারপরে হচ্ছে কি বলতো, কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, ম্যাট, ঠিক আছে, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। তারপর হচ্ছে কি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এসটিটি, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স। তারপর হচ্ছে কি তোমার ক্যাপিটাল গেন ট্যাক্স, ক্যাপিটাল গেন ট্যাক্স। তো এসটিটি, এসসিজিটি, এগুলো সব কিন্তু এক একটা প্রত্যক্ষ করের কিন্তু উদাহরণ। নেক্সট চলো, বলছে পৃথিবীর চারপাশে চাঁদের গতির জন্য কোন বল দায়ী? চাঁদের গতির জন্য দায়ী কিন্তু মনে রাখবে সেটা কি সেন্ট্রিপেটাল ফোর্স বা কি অভিকেন্দ্রিক বল, ঠিক আছে, অভিকেন্দ্রিক বল কিন্তু এটা খুবই মানে মানে বলটা কিন্তু দায়ী। আচ্ছা, অভিকেন্দ্রিক বল মনে রাখবে কোথা থেকে প্রয়োগ হয়, এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু বাইরে থেকে এটা কিন্তু প্রয়োগ হয়। কিভাবে প্রয়োগ হয়, এখানে পৃথিবী কি করছে, পৃথিবী করছে কি চাঁদটাকে বাইরে থেকে এরকম করে টানার চেষ্টা করছে। তার মানে বাইরে থেকে বলটা নিয়ে এসে কি ভেতরের দিকে একে কিন্তু টানার চেষ্টা করছে। আর চাঁদ কি করছে, চাঁদ কি করছে নিজেকে এই গণ্ডি থেকে নিজেকে বার করে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। তো সেটাকে বলা হবে কিন্তু অপকেন্দ্রিক বল বলা হবে, এটাকে বলা হবে কি অপকেন্দ্রিক বল বলা হবে, বা সেন্ট্রিফ্রুগাল ফোর্স বলা হয়ে থাকে, সেন্ট্রিফ্রুগাল ফোর্স কিন্তু বলা হয়ে থাকে সেটাকে। আর অভিকেন্দ্রিক বল হচ্ছে কি সেন্ট্রিপেটাল ফোর্স, ঠিক আছে। তো এটা অভিকেন্দ্রিক বল, এই ভেতর দিকে টানছে এটা। তো রাইট অ্যান্সার চলে আসবে এটা। আচ্ছা, ঘর্ষণমূলক তো জানো, ঘর্ষণ ছাড়া কি কোনো বস্তু কিন্তু কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা হচ্ছে কি ঘর্ষণ। আচ্ছা চলো নেক্সট, বলছে নিম্নলিখিত কোনটি কয়লার রূপ নয়? দেখো কয়লার রূপ নয় সেটা হচ্ছে কি, দেখো অ্যান্থ্রাসাইট কয়লার রূপ, বিটুমিনাসও কয়লার রূপ, লিগনাইটও কয়লার রূপ, কিন্তু পিউমিস কিন্তু কয়লার রূপ নয়। তাহলে পিউমিস কি, পিউমিস হচ্ছে এক ধরনের একটা ভলক্যানিক রক, ঠিক আছে, একটা ভলক্যানিক রক। কিন্তু এই রকটা কিন্তু মনে রাখবে এটা এক্সট্রুসিভ রক, মানে এক্সট্রুসিভ রক মানে কি এটা বহির্মুখী, বহির্মুখী এটা রক, মানে বাইরে আসে। তো পিউমিস জিনিসটা কি, পিউমিস জিনিসটা ইউজ করা হয় দেখবে পা দিয়ে, পা দিয়ে দেখবে মানে পাটাকে মসৃণ করানোর জন্য একটা দেখবে আমরা পাথর ইউজ করি, একটা দেখবে খুব হালকা প্লাস কিন্তু বেশ খসখসে একটা পাথর ইউজ করে থাকি, সেই পাথরটা হচ্ছে কিন্তু পিউমিস। ওগুলো কী দ্বারা তৈরি হয়, ধরে নাও খুব অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাতের সময় যদি কোনো ফেনা তৈরি হয় ওইখানেতে, তো ওই ফেনাটা পরবর্তীকালে ঠান্ডা হয়ে জমে এই পিউমিসটা কিন্তু তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো তাহলে পিউমিস বললাম তো কোথায় ইউজ করি আমরা। আর এরপর দেখো অ্যান্থ্রাসাইট, মনে রাখবে অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো মানের কয়লা, তারপর হচ্ছে কি বিটুমিনাস, তারপর হচ্ছে কি লিগনাইট। ওকে নেক্সট চলো, বলছে নিম্নলিখিত কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে থাকে? তো বাণিজ্য পরিচালনা কে করে, বাণিজ্য পরিচালনা তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনই করে থাকে। তো এরপর প্রশ্ন করবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাকচুয়ালি তোমার কোথায় রয়েছে সেটা মনে রাখবে, জেনেভাতে রয়েছে, এর হেডকোয়ার্টার যদি বলা হয় জেনেভাতে রয়েছে। আর ডাব্লিউটিও কবে স্ট্যাবলিশ হয় সেটা মনে রাখবে 1995 সালে কিন্তু স্ট্যাবলিশ হয়। যদি বলা হয় এই ডাব্লিউটিওর আগেকার নাম কি ছিল, ওল্ড নেম কি ছিল, তো ওল্ড নেম কিন্তু জিএটিটি, জিএটিটি হচ্ছে এর ওল্ড নেম। তাহলে এর ফুল ফর্মটা এবার লিখে নাও, ফুল ফর্মটা যেটা হচ্ছে কি জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা হচ্ছে ফুল নেম। ওকে, এরপরে দেখো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তো এটার শর্ট ফর্ম হচ্ছে সেবি, এসিবিআই। এটা কত সালে স্ট্যাবলিশ করা হয়, সেটা 1988 সালে কিন্তু স্ট্যাবলিশ করা হয়। কিন্তু যদি বলা হয় যে সেবি অ্যাক্টটা কবে আসে, সেবি অ্যাক্ট আসে সেটা কিন্তু মনে রাখবে 1992-তে কিন্তু আসে সেবি অ্যাক্ট। যদি বলা হয় যে এই সেবির এখন চেয়ারম্যান কে আছে, চেয়ারম্যান আছে কিন্তু সেবির এখন চেয়ারম্যান হচ্ছে কে মাধবী বুড়ি, সরি বুড়ি নয় পুরী, মাধবী পুরী বুচ এখন হচ্ছে সেবির চেয়ারম্যান।
এবং যদি বলা হয় যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এই যে সেবিটা কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়, সেটা হচ্ছে কি 7th 5 ইয়ার প্ল্যানে কিন্তু এটা তৈরি হয়, 7th 5 ইয়ার প্ল্যানেতে। এবং যদি বলা হয় যে এটা কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়, কোন কমিটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নারসিমহাম কমিটি, নারসিমহাম কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এটা তৈরি হয়। ওকে, তারপরে দেখো আর কি আছে, আন্তর্জাতিক লেবার বা আন্তর্জাতিক শ্রম সংস্থা, তার মানে কি এটা হচ্ছে ILO, ঠিক আছে, ILO। তো এটা কোথায় রয়েছে, এটা মনে হয় হেডকোয়ার্টার রয়েছে কিন্তু জেনেভাতে রয়েছে। জেনেভা কোথায়, সুইজারল্যান্ডে। এটা কত সালে স্থাপিত হয়, এটা স্থাপিত হয় কিন্তু 1919 সালে এটা স্থাপিত হয়। তো এটার মেন উদ্দেশ্য কি, এটার মেন উদ্দেশ্য হচ্ছে কি দেশের যত সব সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস রয়েছে সেগুলোকে মেনটেন করা, মানে ধরে নাও যারা এখানে শ্রমিক রয়েছে তারা কত ঘন্টা কাজ করবে না করবে, কত বেতন হওয়া উচিত, সেইগুলো নিয়ে এখানে কিন্তু ডিসকাসটা করা হয়ে থাকে। আর এই যে দেখো সম্মিলিত জাতিপুঞ্জ যেটা রয়েছে শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা, তো সেটা হচ্ছে কি তোমার ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কো। এই ইউনেস্কো কত সালে স্ট্যাবলিশ হয়, ইউনেস্কো স্ট্যাবলিশ হয় কিন্তু 1945 সালে স্ট্যাবলিশ হয়, ঠিক আছে, 1945 সালে স্ট্যাবলিশ হয়। ওকে, নেক্সট চলো, বলছে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি ড্যাশে অবস্থিত। তো ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি তোমার অবস্থিত কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু অবস্থিত, ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি সেটা কিন্তু হ্যাঁ ব্যাঙ্গালোরে কিন্তু অবস্থিত। ওকে, তারপর দেখো নিচের কোন রাজ্যগুলি লোকসভায় সমান প্রতিনিধিত্ব রয়েছে, তো সেটা রয়েছে কি কোথায়, আসাম এবং ঝাড়খণ্ডে, আসাম এবং ঝাড়খণ্ডে রয়েছে একদম সমান প্রতিনিধিত্ব, সেটা কি দুজনেরই ইকুয়ালি মানে লোকসভায় প্রতিনিধিত্ব করে, সেটা কিন্তু মনে রাখবে 14টা সিট আছে, লোকসভায় দুজনেরই কিন্তু 14টা সিট রয়েছে। আর কার কার রয়েছে সেটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর রাজস্থান, ও রাজস্থান, এদের দুজনেরই কিন্তু সমান লোকসভায় প্রতিনিধিত্ব করে, সেটা দুজনের কাছ থেকেই কিন্তু মনে রাখবে 25 জন আছে, 25 সিট রয়েছে দুজনেরই, 25 সিট, এদের দুজনে যদি তোমার আসাম আর ঝাড়খণ্ডের বদলে যদি অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান থাকতো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু ঠিক করতে। ওকে, নেক্সট চলো, বলছে কোন ভক্তি সাধক কৃষ্ণের উপাসক ছিলেন না, তো অ্যাকচুয়ালি দেখো কৃষ্ণের উপাসক ছিলেন না হচ্ছে কি রামানন্দ, রামানন্দ কৃষ্ণের উপাসক ছিলেন না, বাকি যারা সব ভাই এরা সব ভাই কিন্তু কৃষ্ণের উপাসক ছিল। তাহলে রামানন্দ কার উপাসক ছিলেন, মনে রাখবে রামানন্দ ছিলেন রাম ও সীতার উপাসক, রাম ও সীতার উপাসক ছিলেন কিন্তু রামানন্দ। এবার রামানন্দ কি তত্ত্বের প্রবক্তা ছিলেন, রামানন্দ ছিলেন কিন্তু নির্গুণ তত্ত্বের প্রবক্তা ছিলেন, নির্গুণ তত্ত্বের প্রবক্তা ছিলেন রামানন্দ। এবার রামানন্দ কে ছিলেন, রামানন্দ ছিলেন রাঘবানন্দের শিষ্য, রাঘবানন্দের শিষ্য ছিলেন রামানন্দ। এবার দেখো রামানন্দের একটা শিষ্য ছিল, রামানন্দের শিষ্যের নাম হচ্ছে কি কবির, রামানন্দের শিষ্যের নাম হচ্ছে কি কবির। তো এই কবিরেরও আবার কয়েকজন শিষ্য ছিল, এই কবিরের শিষ্য আবার কে কে ছিল বলতো, একটা ছিল হচ্ছে কি রবিদাস, ঠিক আছে, একটা ছিল কি সাইন, আর একটা ছিল কি সাধন, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন করে রবিদাস কি ছিলেন, রবিদাস ছিলেন একজন মুচি, সাইন ছিলেন কে একজন নাপিত, এবং সাধন ছিল কে একজন হচ্ছে কসাই, ঠিক আছে। আচ্ছা, এটা তো সুরদাস তো বুঝতেই পারছো, সুরদাস হচ্ছে কি তোমার একদম আর কি ওই তো বললাম কৃষ্ণের উপাসক ছিলেন। তো সুরদাস লিখিত যদি একটি বইয়ের নাম বলতে হয় সেটা বলবো হচ্ছে সুরসাগর, সুরসাগর হচ্ছে সুরদাস লিখিত একটি বইয়ের নাম। আচ্ছা, বল্লভাচার্য, যদি তুমি বল্লভাচার্য বলতে চাও, যদি লেখা যদি এর বইয়ের একটি নাম বলতে পারে তো সেটা মনে রাখবে শুদ্ধ অদ্বৈতবাদ, সরি বইয়ের নাম বলছি, শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা, শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন কে, বল্লভাচার্য ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণের উপাসক ছিলেন কিন্তু। ওকে, আর কিছু আছে, হ্যাঁ আর একটা হচ্ছে মীরাবাই, মীরাবাই কে ছিলেন, মীরাবাই ছিলেন কিন্তু রানা সঙ্গের পুত্রবধূ ছিলেন, রানা সঙ্গের পুত্রবধূ ছিলেন। এবং এখান থেকে মীরাবাই থেকে একটা প্রশ্ন পড়ে, তিনি কার সমসাময়িক ছিলেন, তো মনে রাখবে তিনি ছিলেন কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন, আকবরের সমসাময়িক ছিলেন হচ্ছে মীরাবাই। নেক্সট প্রশ্ন
বলছে নিম্নলিখিত কোন ব্যাংকটি জাতীয়করণকৃত ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয়? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংক। তো বাকি সব ব্যাংকগুলো কিন্তু জাতীয়করণকৃত ব্যাংক, মানে মানে ইন্ডিয়ান যেখানে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের শেয়ার হোল্ডার অ্যাকচুয়ালি রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট। বলছে গোরখপুর হলো ভারতের ড্যাশ রেলওয়ে সদর দপ্তর। তো গোরখপুর হচ্ছে কিন্তু মনে রাখবে নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর। যদি পূর্বের যদি বলা হয় তাহলে পূর্বের হচ্ছে তোমার হচ্ছে কলকাতা। ঠিক আছে, পশ্চিমের যদি হয় সেটা হচ্ছে কি তোমার মহারাষ্ট্র। ঠিক আছে, আর উত্তরের যদি হয় উত্তরের হবে তোমার দিল্লি। উত্তরে যদি হয় সেটা হবে তোমার দিল্লি রেলওয়ে দপ্তর। ওকে, নেক্সট দেখো, বলছে মানব উন্নয়ন প্রতিবেদন নিচের কোনটি প্রকাশ করেছে? ঠিক আছে, মানব উন্নয়ন নিচের কোনটি প্রকাশ করেছে সেটা মনে রাখবে। কি বলছে মানব উন্নয়ন প্রতিবেদন নিচের কোনটি প্রকাশ করেছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ শিশু ও শিক্ষা তহবিল। ঠিক আছে, শিশু ও শিক্ষা তহবিল এটা কিন্তু তারা প্রকাশ করেছে। তো মনে রাখবে মানব উন্নয়ন প্রতিবেদন মানে কি HDR, মানে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা রয়েছে অ্যাকচুয়ালি, তো এটা কিসের উপরে বেস করা হয়? মনে রাখবে লাইফ এক্সপেক্টেন্সি। দ্বিতীয়ত যেটা হচ্ছে তোমার এডুকেশন, এবং মনে রাখবে কি পার ক্যাপিটা ইনকাম, মানে পার ক্যাপিটা ইনকাম মানে কি মাথা পিছু আয়। তো যদি বলে প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কবে পাস হয়, সেটা মনে রাখবে 1990 সালে প্রথম কিন্তু পেশ হয়। এবং কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো এখানে একটাই অ্যান্সার চলে আসে, সেটা হচ্ছে কি লর্ড ওয়াভেল। ওয়াভেল কিন্তু ছিলেন না, ওয়াভেল ছিলেন কি সিমলা কনফারেন্সের সেক্ষেত্রে তিনি ছিলেন। আর বাকিগুলো ছিলেন ক্যাবিনেট মিশন ছিলেন কি পেথ্রিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এরা তিনজন ছিলেন। তো এই ক্যাবিনেট মিশনের উপরে বেস করেই কিন্তু আমরা গণপরিষদ কিন্তু গঠন করি। এবং গণপরিষদ কেন গঠন করি? আমাদের দেশের জন্য সংবিধান রচনার জন্য আমরা কিন্তু গণপরিষদ গঠন করে থাকি। নেক্সট দেখো, বলছে হ্যাঁ, বলছে দেখো কোনটি নিচের কোনটি শান্তিকালীন বীরত্ব পুরস্কার নয়? সেটা হচ্ছে কি অশোক চক্র। অশোক চক্র কিন্তু একটি শান্তিকালীন অশোক চক্রই হচ্ছে কি শান্তিকালীন বীরত্ব পুরস্কার, অশোক চক্র। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে বীর চক্র যেটা রয়েছে সেটা কিন্তু একমাত্র শুধুমাত্র কি এটা ব্যাটল ফিল্ডের উপরেই দেওয়া হয়ে থাকে, ব্যাটল ফিল্ড। বাকি সবগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি শান্তিকালীন বীরত্ব পুরস্কার হচ্ছে বাকিগুলো সব। ওকে, আচ্ছা, যদি বলা হচ্ছে কি মনে রাখবে, হ্যাঁ ওকে, আর অশোক চক্র হচ্ছে কি মানে একদম মানে হচ্ছে প্রথম স্থান অধিকারকারী, এটা হচ্ছে কি শান্তিকালীন বীরত্ব পুরস্কার। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট। আর সূর্য পুরস্কার এগুলো সব সেমই, আলাদা বিশাল কিছু না এগুলো। বলছে মৌর্য সাম্রাজ্যের পতনের পর বাংলায় কোন রাজবংশী আসে? তো সেটা আসে কিন্তু মনে রাখবে শুঙ্গ রাজবংশ। তাহলে যদি বলা হয় যে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা কে করেন, সেটা কিন্তু মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এবার দেখো যদি বলা হয় যে মৌর্য বংশের পতন যখন হয়েছিল, তাহলে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা কে কিন্তু ছিলেন বৃহদ্রথ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো গুপ্ত ডাইনেস্টি। তাহলে শুঙ্গ বংশের পরে কিন্তু আসে তোমার গুপ্ত ডাইনেস্টি চলে আসে। তো গুপ্ত ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন কি? শ্রীগুপ্ত। ঠিক আছে, গুপ্ত ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেন সেটা কিন্তু ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্ত, ঘটোৎকচ গুপ্ত অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেন। আর যদি বলা হয় যে প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন, সেটা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বলছি, চন্দ্রগুপ্ত ওয়ান ছিলেন প্রথম উল্লেখযোগ্য রাজা। আর যদি বলে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে, আচ্ছা, এবার দেখো কুষাণ বংশকে প্রতিষ্ঠা করেন কিন্তু কুজুল কদফিসিস প্রতিষ্ঠা করেন হচ্ছে কুষাণ রাজবংশ। তো এই কুষাণ রাজবংশের পর এই কুজুল কদফিসিসের পর কে বসে, সেটা কিন্তু মনে রাখবে ভীম কদফিসিস।
আচ্ছা, যদি বলা হয় যে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কিন্তু কনিষ্ক, যার উপাধি কি, যার উপাধি হচ্ছে দেবপুত্র, যার উপাধি হচ্ছে কি দেবপুত্র। এবার দেখো নন্দ রাজবংশ, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতাকে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু মহাপদ্ম নন্দ, মহাপদ্ম নন্দ, মহাপদ্ম নন্দ। তো এবার দেখো এই যে মহাপদ্ম নন্দ রয়েছে, তো এনাকে যদি বলা হয় যে মহাপদ্ম নন্দ, এবং একে তাকে কি বলা হয়ে থাকে বলতো, একে সর্বক্ষত্রান্তক বলা হয়ে থাকে, সর্বক্ষত্রান্তক, ক্ষত্রান্তক বলা হয়ে থাকে, সর্বক্ষত্রান্তক বা একরাট, একরাট বলা হয়ে থাকে। এবং তিনি এখান থেকে আরেকটা প্রশ্ন পড়েছে, মহাপদ্মনন্দ কোন বংশজাত, সেটা মনে রাখবে, শূদ্র বংশজাত, শূদ্র বংশ থেকে তিনি বিলং করতেন, এবং তাকে আরেকটা নামেও ডাকা হতো, সেটা হচ্ছে কি দ্বিতীয় পরশুরাম, দ্বিতীয় পরশুরাম বলেও কিন্তু তাকে ডাকা হতো। ওকে, চলো নেক্সট। বলছে নিচের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্জীবিত করেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্জীবিত করেছিলেন, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কি ধর্মপাল। যদি বলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন কে, সেইটা রাইট অ্যান্সার হবে কুমারগুপ্ত, কিন্তু পুনর্জীবিত করেছিলেন ধর্মপাল। এরপর ধর্মপালের যদি কিছু টাইটেল যদি বলো, কিছু টাইটেল তিনি পেয়েছিলেন, সেই টাইটেলগুলোর নাম হচ্ছে কি পরমেশ্বর, ঠিক আছে, পরম ভট্টারক, ভট্টারক, ওকে, মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ, এগুলো হচ্ছে তার মানে এ আর কি কিছু টাইটেল। আচ্ছা, ধর্মপাল যদি বলে কি 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 তৈরি করেছিলেন, মনে রাখবে বিক্রমশিলা ইউনিভার্সিটি তার চালু করেছিলেন, বিক্রমশিলা ইউনিভার্সিটি তিনি চালু করেছিলেন, ঠিক আছে। আর কি অদন্তপুরী বিহার, অদন্তপুরী বিহার চালু করেছিলেন, ঠিক আছে, অদন্তপুরী বিহার, সোমপুরী বিহার, এগুলো চালু করেছিলেন। ওকে, আর কুমারগুপ্ত কি, কুমারগুপ্ত হচ্ছে মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে কি কুমারগুপ্ত। আচ্ছা, এবার সমুদ্রগুপ্ত কি, সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন, ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন। আচ্ছা, এরপর যদি বলা হয় যে প্রথম অল ইন্ডিয়া রুলারকে, প্রথম অল ইন্ডিয়া রুলার কিন্তু হচ্ছে সমুদ্রগুপ্ত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম অল ইন্ডিয়া রুলার। আচ্ছা, সমুদ্রগুপ্ত কি উপাধি পেয়েছিলেন, সেটা মনে রাখবে কবিরাজ উপাধি পেয়েছিলেন সমুদ্রগুপ্ত। আর যদি বলে সমুদ্রগুপ্তের একটি কবির নাম কি, কবির নাম হচ্ছে কি হরিসেন, হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্ত কবির নাম। আচ্ছা, এবার দেখো গোপাল, গোপাল কি বলতো, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কি গোপাল। ওকে, আর যদি বলে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে তোমার কিন্তু দেবপাল, ওকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেবপাল। নেক্সট দেখো, বলছে কোন সালে মুসলিম লীগের লাহোর অধিবেশন, লাহোর অধিবেশন পাকিস্তানের দাবি তোলা হয়, তাহলে দেখো দাবি তোলা হয় কিন্তু মনে রাখবে 1940 সালে, 1940 সালে কিন্তু দাবিটা তোলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়, মুসলিম লীগ কিন্তু স্থাপিত হয় 1906 সালে, সেটা কোথায়, ঢাকাতে। এবং ঢাকাতে এর যদি বলা হয় প্রেসিডেন্ট কে ছিলেন, ঢাকাতে প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আগা খাঁ, আগা খাঁ ছিলেন অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট। আচ্ছা, যদি বলা হয় যে মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ কবে এই মুসলিম লীগ জয়েন করেন, তো মোহাম্মদ আলী জিন্নাহ জয়েন করেন মনে রাখবে 1913 সালে কিন্তু তিনি জয়েন করেন মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, এবার যদি বলা হয় এই যে পাকিস্তান নামটা, এই যে পাকিস্তানের প্রস্তাবটা তো তোলা হয় 1940-এ, কিন্তু পাকিস্তান নামটাকে মানে করেন কে, মানে পাকিস্তান নামটা তো কেউ না কেউ তো দেয়, তো সেটা মনে রাখবে রহমত আলী, ঠিক আছে, রহমত আলী প্রথম নামটা আর কি তৈরি করেন, যে পাকিস্তান আমাদের দেশের নাম হবে। আচ্ছা, যদি বলা হয় যে এই যে মুসলিম লীগ, মুসলিম লীগ কবে, মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালন করেন, মুক্তি দিবস, বা এটাকে ইংলিশে বলা হয়ে থাকে ডে অফ ডেলিভারেন্স, ডে অফ ডেলিভারেন্স কবে পালন করেন, সেটা মনে রাখবেন 1939 সালে, ঠিক আছে, 1939 সালে 22শে ডিসেম্বর, 1939 সালের 22শে ডিসেম্বর কিন্তু তারা তারা মুক্তি দিবস পালন করতে, বা ডে অফ ডেলিভারেন্স। আর যদি বলা হয় যে প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালন করে, মুসলিম লীগই
প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এ দেখো এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো যেগুলো লিখেছি প্রত্যেকটাই পরীক্ষায় আসা, ঠিক আছে। প্রত্যক্ষ সংগ্রাম দিবস মানে কি তোমার অ্যাকচুয়ালি ইংলিশ যদি বলো সেটা হচ্ছে কি ডিরেক্ট অ্যাকশন ডে। ডিরেক্ট অ্যাকশন ডে পালন করেন কত সালে, সেটা মনে রাখবে 16ই আগস্ট, 16ই আগস্ট 1946। এগুলো একদম পরীক্ষায় পড়া জিনিস, একদম 1946 সাল। ওকে, নেক্সট চলো। আর আরেকটা বলে দিই, আরেকটা তোমাদের বলে দিই, এই যে মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়ে থাকে ফাদার অফ টু নেশন থিওরি, ফাদার অফ টু নেশন থিওরি, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়ে থাকে ফাদার অফ টু নেশন থিওরি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতগুলো লিখে দিচ্ছি প্রত্যেকটাই পরীক্ষায় আসা। তো চলো আজকের জন্য তাহলে আপাতত এই রইলো, আবার দেখা হবে নেক্সট সেশনে।